যোগাযোগকারীদের সাথে দ্রুতই আলোচনায় বসবেন ট্রাম্প, না মানলে চীনের উপর শুল্ক আরোপের হুমকি। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের দায়িত্ব নিলেন রিয়াজ হামিদুল্লাহ, দুই দেশের সম্পর্কে ইতিবাচক প্রভাবের আশা। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৪৯, দুটি মামলা দায়ের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। শুল্ক কমানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশ সহ যেসব দেশ যোগাযোগ করেছে তাদের সঙ্গে শিগগিরই আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনা চলার সময় শুল্ক আরোপ স্থগিত থাকবে না বলে সাফ জানান তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিলে আরও শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প, যদিও প্রতিক্রিয়ায় মাথা নত না করার ঘোষণা দিয়েছে চীন। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল ২ এপ্রিল যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির উপর শুল্ক আরোপের ঘোষণা দিলে বড় ধরনের ধাক্কা খায় বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা। সর্বনিম্ন ১০% থেকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত এ সম্পূরক শুল্ক আরোপে বিভিন্ন দেশে অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা বাড়তে থাকে। এ অবস্থায় অনেকেই বেছে নেন আলোচনার পথ। একই পথে হাঁটছে বাংলাদেশও। নতুন করে আরোপিত ৩৭% শুল্ক কমানো নিয়ে এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় ইতিবাচক সংকেত দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে জানান, শুল্ক কমানোর অনুরোধ জানিয়ে যেসব দেশ যোগাযোগ করেছে তাদের সঙ্গে শিগগিরই আলোচনা শুরু করবে তার প্রশাসন। পরে হোয়াইট হাউসে এ নিয়ে সাংবাদিকদের বলেন, শুল্ক স্থায়ী হতে পারে, আবার আলোচনারও সুযোগ রয়েছে। আলোচনা চলার সময় শুল্ক আরোপ স্থগিত থাকবে কিনা এমন প্রস্তাব নাকচ করে দেন। একই সঙ্গে প্রতিশোধমূলক পদক্ষেপ নিলে পাল্টা আরো শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। এ সময় তিনি চীনকে উদ্দেশ্য করে বলেন, ৩৪% শুল্ক প্রত্যাহার না করলে ৯ এপ্রিল থেকে দেশটির উপর অতিরিক্ত ৫০% শুল্ক আরোপ করবেন। প্রতিক্রিয়ায় চীন মার্কিন চাপের কাছে মাথা নত করবে না বলে জানিয়েছে। এদিন ইউরোপীয় ইউনিয়নের দেয়া 0 শুল্ক প্রস্তাব নাকচ করে দেন ট্রাম্প। ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টার তথ্য মতে এ পর্যন্ত ৫০টি দেশ শুল্ক কমানোর জন্য যোগাযোগ করেছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের পর দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের দায়িত্ব নিলেন রিয়াজ হামিদুল্লাহ। সোমবার তিনি দিল্লিতে পৌঁছান ও হাই কমিশনের দায়িত্ব নেন। গেল ফেব্রুয়ারিতে এ পদে নিয়োগ পেলেও দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের কারণে এতদিন অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রিয়াজ হামিদুল্লাহ। কমিশনার হিসেবে তার দায়িত্ব নেওয়াকে দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি আগ্রাসন বিরোধী প্রতিবাদ চলার সময় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় খুলনা, সিলেট ও গাজীপুর সহ অন্যান্য স্থান থেকে ৪৯ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গাজীপুরের বোর্ড বাজারে বাটা শোরুম সহ কয়েকটি হোটেলে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়। গাছা থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। ঘটনার ভিডিও ফুটেজ দেখে বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সিয়াম খান অনিক, শিমুল আহমেদ শাওন, শাহিন, জয়নাল আবেদিনকে গ্রেফতার করে। এদিকে খুলনার শিববাড়ি মোড়ের বাটা শোরুম ও ময়লাপোতা মোড়ের কেএফসি ফুড কোর্টে লুটপাটের ঘটনায়
31 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ দেখে জড়িত অন্যদেরও গ্রেফতারে পুলিশ কাজ করছে। এদিকে সিলেটে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করা হয়। এদিকে সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সকালে এক বিবৃতিতে বলা হয়, এসব হামলা ও ভাঙচুরের ঘটনায় জননিরাপত্তা ও আইনের শাসনের অবমাননা। এদিকে গাজায় ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে ছাত্রদল। সেখানে আছেন আদিত্য মামুন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদিত্য, আজকের কর্মসূচির বিষয়ে সর্বশেষ তথ্য আপনার কাছে কি আছে, আমাদের বিস্তারিত জানাবেন। যে বিক্ষোভ সমাবেশ তারা ডেকেছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে মূলত এই কর্মসূচিটি দেওয়া হয়েছে। দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আজ সকাল 10:30টায় তারা কালো পতাকা ধারণ এবং বিক্ষোভ সমাবেশ করবে বলে যে ঘোষণাটা দিয়েছে, তারই একটি অংশ হিসাবে এখন রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সমাবেশ করবার কথা রয়েছে তাদের। সে লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশে সাধারণ ছাত্ররাও সেখানে যোগ দেবে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং তারই অংশ হিসাবে বিভিন্ন জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে ছাত্র দলের যারা আছেন তারা কেসিতে সমবেত হচ্ছেন। কেসি এখনো পর্যন্ত ওই রকম কর্মসূচি অনুযায়ী এখনো পর্যন্ত তাদের যে সমাগম কিংবা সেই বিক্ষোভ মিছিল সেটি প্রস্তুতি আমরা শুধু দেখছি, এখনো ওই রকম কার্যক্রম দেখা যায়নি। তবে সাধারণ অন্যান্য ছাত্রদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে ফিলিস্তিনে যে আগ্রাসনটি হচ্ছে সেটি মানবতার বিরুদ্ধে, মানবতাকে ধ্বংস করবার যে অপপ্রয়াস ইসরায়েল চালাচ্ছে এবং ইসরায়েলের সঙ্গে যারা এই জড়িত এই গাজায় নৃশংস হত্যাকাণ্ডের, তাদের বিরুদ্ধেও একাত্মতা পোষণ করবার আহ্বান তারা জানিয়েছে। একই সঙ্গে যেন ইসরায়েল ফিলিস্তিন থেকে সরে আসে এবং যুদ্ধ অবস্থার ভেতর যে প্রাণহানি ঘটেছে, আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, মানসিক বিপর্যস্ত যে ফিলিস্তিন সহ মুসলিম উম্মার যে মানুষ যারা আছেন, যারা ফিলিস্তিনকে হৃদয় দিয়ে ধারণ করেন, এরকম যে সত্তাগুলি আছে, তারাও আসলে চাইছেন যে তাদেরও মানসিক ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা তো পূরণ কিংবা আর্থিক ক্ষতিপূরণ কিংবা ইসরায়েল থেকে ফিলিস্তিন থেকে ইসরায়েলের সরে আসাটাকেও তারা আসলে দাবি জানাচ্ছেন। তো এই একটি কর্মসূচি থেকে এখন তারা হয়তোবা এরকমই ঘোষণা দেবেন। তবে বেলা 12টায় এই টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে কেন্দ্রীয় ছাত্র দলের এই আয়োজনে যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র নেতৃবৃন্দ। তখন আসলে এই সমাবেশটি আরও বড় রূপ ধারণ করবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো বুশরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এই ছিল আগ্রাসন বিরোধী ছাত্র দলের যে প্রতিবাদ কর্মসূচি, সেটির সর্বশেষ পরিস্থিতি। বুশরা, ধন্যবাদ আদিত্য মামুন আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সহকর্মী আদিত্য মামুনের কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে। ব্যারিস্টার ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সাবেক পাবলিক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানীর উত্তরার এক বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তরায় আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থী হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে। আরও জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। সোমবার রাত 10টা রাজধানীর উত্তরার 3 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করে পুলিশ। পরে রাত 12টার দিকে তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরা ও নীলফামারীতে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে তাকে উত্তরা পশ্চিম থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার করা হয়।
তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি আমরা এখন থানায়, আমাদের হেফাজতে রয়েছেন। আমাদের এখানে এই থানায় একটি মামলা তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের, আরও হয়তো অনেক মামলা থাকতে পারে। সেটা হচ্ছে নীলফামারীতে আমরা যত শুনেছি, আমি কনফার্ম না। গ্রেফতারের সময় তার কাছে থাকা একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়, যার মাধ্যমে তিনি সরকার বিরোধী কাজ করছিলেন বলেও জানায় পুলিশ। তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি। দেখে আমাদের তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ছিলেন। আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ হলেন জেমস পেমেন্ট। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। রাজবাড়ী সহ দেশের 20 জেলায় জাটকা সংরক্ষণে ইলিশ ধরায় আজ থেকে 1 সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ইলিশ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার জাটকা সংরক্ষণ সপ্তাহ পালনের কর্মপরিকল্পনা নিয়েছে। 14 এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। এ সময়ে জাটকা ইলিশ ধরা বন্ধ, অবৈধ জাল তৈরি, পাচার রোধ, অবৈধ পরিবহন ও মজুত রোধে কাজ করবে সরকার। এবছরে জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। জাটকা ধরা বন্ধে স্থানীয় প্রশাসনও নানা পদক্ষেপ গ্রহণ করেছে। নিষেধাজ্ঞার এই সময়ে নিয়মিত অভিযান পরিচালনার করার কথা জানান তারা। পুরনো ব্রহ্মপুত্র নদের পানি ও মাছের পেটে মিলেছে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। বাংলাদেশ, ভারত ও ভুটানের বিজ্ঞানীদের যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। চিকিৎসকরা বলছেন, মাইক্রোপ্লাস্টিক মানবদেহে গেলে প্রজনন ক্ষমতা হারানো সহ জটিল রোগের ঝুঁকি রয়েছে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্লাস্টিকের যেসব কণার আকার 5 মিলিমিটারের চেয়ে কম, সেগুলোকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। আর প্লাস্টিকের এই ক্ষুদ্র কণাগুলো জলবায়ু ও পরিবেশকে গ্রাস করে ফেলায় প্রাণী জগতের জন্য তা রীতিমতো হুমকি হয়ে দাঁড়িয়েছে। উদ্বেগের বিষয় হলো, ব্রহ্মপুত্র নদের প্রতি বর্গ কিলোমিটার পানিতে 25 লাখের অধিক ভাসমান এবং তলদেশের প্রতি কেজি কাদায় মিলেছে 450 মাইক্রোপ্লাস্টিক। উজান থেকে নিচের দিকে এর পরিমাণ আরও বেশি। সম্প্রতি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ফর গ্লোবাল চেঞ্জ রিসার্চের অর্থায়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর হারুনুর রশিদের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। Based on shape, size and color also, we have categorized the microplastics that we have collected during the sample. আমাদের নদী সহ আমাদের সমুদ্রের যে প্রতিবেশ এবং জীবকুল আছে, তাদের লাইফ হিস্ট্রিতে ইম্প্যাক্ট করছে। শুধু না, যেটা একটু আগে বলেছিলাম, আমাদের খাদ্যে এই দূষিত পদার্থ আবার ফিরে আসছে। নদী সমুদ্রে থাকা মাছ সহ বিভিন্ন জীবের সাথে মানুষের শরীরে প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক। ঝুঁকি বাড়ছে নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার। মাইক্রোপ্লাস্টিকগুলি আমাদের শ্বাসনালীর জন্য, বিশেষ করে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, লাং ক্যান্সার এরকম মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ পড়তে পারে। গবেষণা প্রকল্পে ভুটানের 3টি পাহাড়ি নদী এবং ভারতের ব্রহ্মপুত্র নদের 5টি ও বাংলাদেশের ব্রহ্মপুত্র যমুনা নদের 5টি এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হয়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভৈরবে আবাসিক এলাকায় গড়ে উঠেছে শতাধিক অবৈধ মশার কয়েলের কারখানা। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী। মাঝে মাঝে আগুন লেগে হতাহতের ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এ বিষয়ে ক্ষোভ জানিয়ে এসব অবৈধ কারখানা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ভৈরব প্রতিনিধি ইশফাক আহমেদ বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
ভৈরবের জগন্নাথপুরের লক্ষ্মীপুর, তাঁতারকান্দি, কমলপুর, পঞ্চবটি, ঘোড়াকান্দা ও ভৈরব বাজার আবাসিক এলাকায় গড়ে উঠেছে শতাধিক মশার কয়েল কারখানা। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা। কোয়ালিটির সেন্টের গন্ধ, কেমিক্যালের গন্ধ, আমরা জীবন বাঁচে না। শব্দ গন্ধ মনে করেন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা থাকা খুব কষ্টের মধ্যে আছি। ভৈরব কয়েল কারখানা মালিক সমিতি ও বাংলাদেশ মস্কিটো কয়েল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের নেতা জানান, ভৈরবে 22টি কয়েল কারখানার বিএসটিআই অনুমোদন আছে, বাকি শতাধিক কারখানা অনুমোদনহীন। এসব কারখানায় নিম্নমানের কয়েল তৈরির পাশাপাশি বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দিচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তা জানান, মশার কয়েল তৈরিতে যে কেমিক্যাল ব্যবহার করা হয় তাতে শ্বাসকষ্ট, অ্যাজমা, চোখ জ্বালাপোড়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। শ্বাসতন্ত্রে, ফুসফুসে অনেক রকমের অসুখ হয়ে থাকে, যেমন শ্বাসকষ্ট এবং অ্যাজমা রোগ। পাশাপাশি এই কয়েলের ধোঁয়া থেকে আমাদের চোখ জ্বালাপোড়া এবং বমি বমি ভাব, মাথা ঘোরানো হতে পারে। স্থানীয় ফায়ার স্টেশন কর্মকর্তা জানান, এসব কারখানায় প্রায় আগুন লাগলেও নেভানোর ব্যবস্থা নেই। পর্যাপ্ত পরিমাণ অগ্নি নিরাপণের যন্ত্র নাই এবং পানির যে পর্যাপ্ত পরিমাণ পাওয়া সেখানে গড়ে ওঠে নাই। এসব কারখানা বন্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। যোগাযোগকারীদের সাথে দ্রুতই আলোচনায় বসবেন ট্রাম্প, না মানলে চীনের উপর শুল্ক আরোপের হুমকি। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের দায়িত্ব নিলেন রিয়াজ হামিদুল্লাহ, দুই দেশের সম্পর্কে ইতিবাচক প্রভাবের আশা। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেফতার 49, 2টি মামলা দায়ের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।